আজকের ভিডিওটিতে আইসোস্ট্যাসি বা সমস্থিতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের দেখতে হবে যে এই যে সমস্থিতি বা আইসোস্ট্যাসি কথাটি কবে এবং কে ব্যবহার করেছিলেন। তো 1859 সালে আমেরিকার ভূপদার্থবিদ বা ভূতত্ত্ববিদ ডাল্টন হচ্ছে এই সমস্থিতি বা আইসোস্ট্যাসি কথাটি ব্যবহার করেন সবার প্রথম। এবার এই আইসোস্ট্যাসি কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ আমরা পাই, যেটা গ্রিক শব্দ থেকে এসছে। অর্থাৎ একটা হচ্ছে আইসোস, যার অর্থ হচ্ছে ইকুয়াল বা সমান। আরেকটা হচ্ছে স্ট্যাসিস, যার অর্থ হচ্ছে নিশ্চল বা স্ট্যান্ডিং স্টিল। এবারেতে দেখো এই সমস্থিতি বলতে ঠিক কি বোঝায়? সমস্থিতি বলতে যেটা বোঝায় একদম সহজভাবে যদি বলা হয় তাহলে যে ভূপৃষ্ঠে উচ্চ ও নিম্নভূমির মধ্যে যে সাম্যাবস্থার জন্য এই পর্বত, মালভূমি, সমভূমি ও মহাসাগরীয় অঞ্চল পরস্পরের মধ্যে উচ্চতার তারতম্য বজায় রাখে, সেই সাম্যাবস্থাকে সমস্থিতি বলে। অর্থাৎ এই যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে ভূমিরূপগুলো আছে, পর্বত, মালভূমি, সমভূমি বা মহাসাগরের মতন, এই ভূমিরূপগুলোর যে উচ্চতা, সেই উচ্চতার মধ্যে একটা সাম্যাবস্থা থাকে। পরস্পরের মধ্যে একটা ভারসাম্য অবস্থায় থেকে তারা এই উচ্চতাটাকে বজায় রাখে। তো এই যে ভারসাম্য থাকার যে বিষয়টা, এটাকেই সমস্থিতি বলা হয়ে থাকে। এবারেতে এই সমস্থিতি সম্পর্কে দুজন বিজ্ঞানী হচ্ছে মত দিয়েছেন, যাদের মতামত সম্পর্কে আমাদের জানতে হবে। একজন হচ্ছে এয়ারি, আরেকজন হচ্ছে প্র্যাট। এবারেতে আমরা এয়ারির যে মতামত, অর্থাৎ সমস্থিতি সম্পর্কে এয়ারি যে মতামতটি দিয়েছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখো 1855 সালে এয়ারি পদার্থের ভাসমানতার ধর্মের উপর, অর্থাৎ ল অফ ফ্লোটেশন এর উপরেতে ভিত্তি করে তার সমস্থিতি বিষয়ের মতামতটি তিনি দেন। আর এখানেতে আ এআরি যেটা বলছেন, দেখো তার মতে সমস্থিতির ব্যাখ্যা যখন এআরি দিচ্ছেন সেক্ষেত্রে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি হালকা মহাদেশীয় শিলা গঠিত ভূত্বকীয় অংশগুলি জলের উপর কাঠের টুকরো যেভাবে ভেসে থাকে, সেইভাবে বেশি ঘনত্বযুক্ত অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভেসে আছে। অর্থাৎ উনি যেহেতু এই ল অফ ফ্লোটেশন এর উপরেতে ভিত্তি করে সমস্থিতির মতবাদটি ন্যা দিয়েছিলেন। তো সেইজন্যে উনি বলছেন যে, এই যে পর্বত, মালভূমি, সমভূমি যেগুলো রয়েছে সেগুলোই হালকা মহাদেশীয় শিলা। কারণ আমরা জানি এগুলো ভূত্বকীয় অংশ, ভূত্বকের মানে সিয়ালের অংশ, মহাদেশীয় শিলার অংশ। আর যেগুলো কি করছে এই কিরমভাবে আছে দেখো, যে জলের উপর কাঠের টুকরো যেভাবে ভেসে থাকে, ঠিক সেইভাবে নিচের যে অ্যাস্তনোস্ফিয়ার যে স্তরটি আছে, অর্থাৎ গুরুমণ্ডলের মানে ঊর্ধ্ব গুরুমণ্ডলের যে অংশটা যেটা রয়েছে, সেই অ্যাস্তনোস্ফিয়ারের উপরেতে ভেসে আছে। এবার কিভাবে ভেসে আছে? এবার ভেসে থাকার ক্ষেত্রে উনি যেটা বলছেন যে, এই একই ঘনত্বযুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের কাঠের টুকরো ভিন্ন উচ্চতার জলে ভেসে থাকে এবং কাঠের টুকরোগুলির ভাসমান অংশের দৈর্ঘ্য ডুবে থাকা অংশের দৈর্ঘ্যের আনুপাতিক হয়। অর্থাৎ দেখো, যেকোনো এক ধরনের কাঠের টুকরো এরকম জলে ধরো ৩ টে বা ৪ টে যদি কাঠের টুকরো হয়, যেটা একই কাঠ, ধরো আমি শাল কাঠ ধরছি তোমাদেরকে বোঝানোর জন্যে। ধরো আমরা যদি এরকম কোনো একটা জায়গা কল্পনা করে নিই, ধরো এরকম, এবং দেখো এখানেতে যদি আমরা একই কাঠের তৈরি ৩ টে দণ্ডকে যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই, একটা শাল কাঠ, মানে সবগুলোই হচ্ছে শাল কাঠ দিয়ে তৈরি। তো শাল কাঠ দিয়ে তৈরি হওয়ার জন্যে কি হবে? অ্যা সবার যে ঘনত্বটা আছে সেই ঘনত্বটা হচ্ছে একই হবে। এবারেতে দেখো যেটা এআরই বলছেন যে, যেহেতু এই মহাদেশীয় যে অংশ যেগুলো রয়েছে, অর্থাৎ এই পর্বত, মালভূমি, সমভূমি এগুলো যেহেতু মহাদেশীয় অংশ, এগুলোর ঘনত্ব হচ্ছে একই। তো যে কারণেতে আমরা সেটাকে এই কাঠের শাল কাঠের টুকরো হিসেবে ধরে নিচ্ছি। ৩ টে টুকরো রয়েছে। আমরা এটাকে একটাকে ধরো পর্বত, একটাকে ধরো এই সবথেকে উঁচু যেটা রয়েছে এটাকে আমরা পর্বত ধরলাম। সবথেকে নিচু যেটা রয়েছে সেটাকে আমরা মানে সরি, এইটাকে মালভূমি ধরলাম। আর সবথেকে নিচু যেটা সেটাকে আমরা সমভূমি ধরছি। তো এবার দেখো যেটা বলছে দেখো, কারণ আমরা জানি যে পর্বত সবথেকে বেশি উঁচু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে, মালভূমি তার থেকে একটু কম উঁচু, আর সমভূমি সবথেকে নিচু। তো আমরা এই যে ৩ টে যে টুকরো আছে, ৩ টে টুকরোকে আমরা ধরে নিলাম। ৩ টে কাঠের টুকরোকে আমরা ধরে নিলাম।
এবার এতে যেহেতু এটা একটা কাঠ দিয়েই তৈরি, একই কাঠেরই তৈরি অর্থাৎ শাল কাঠ দিয়ে ধরো তৈরি এটা, যে কারণেতে ৩ টেরই ঘনত্ব এক থাকছে। একই রকম থাকছে। যেটা এয়ারি বলছেন যে একই ঘনত্বযুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের কাঠের টুকরো। এদের দৈর্ঘ্যটা আলাদা, আলাদা হবে কিন্তু ঘনত্ব একই থাকবে এবং সেটা তখনই হবে যদি কাঠের টুকরোগুলো একই কাঠ দিয়ে তৈরি হয়। এবার এটা বিভিন্ন উচ্চতায় জলের উপরেতে ভেসে আছে। তো এটা হচ্ছে আমাদের সেই জল, যে জলের উপরেতে যে জলটাকে মানে জলের উপরেতে ভেসে রয়েছে। এবারেতে এদের যেই যে উচ্চতা অর্থাৎ এই জলের উপরেতে দেখো জলের উপরের যে অংশটা আছে ভেসে আর জলের নিচের যে অংশটা ডুবে আছে অর্থাৎ এই ভেসে থাকা এবং ডুবে থাকার যে অংশ যেটা রয়েছে সেইটা হচ্ছে একটা আনুপাতিক হারে থাকে। অর্থাৎ দেখো এই যে কাঠের টুকরোগুলির ভাসমান অংশের দৈর্ঘ্য অর্থাৎ যেটা ভেসে আছে যে অংশটা তার দৈর্ঘ্য এবং ডুবে থাকা অংশের যে দৈর্ঘ্য সেটা আনুপাতিক হয়। তো এবারে দেখো তার পরের যে বিষয় যেটা বলছে দেখো তো এইভাবেই গড় সমুদ্রপৃষ্ঠের উপর যে ভূখণ্ডের উচ্চতা যত বেশি হয়, ভাসমানতার নিয়ম অনুযায়ী তার নিম্নাংশ মানে ভূঅভ্যন্তরের অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে তত দূর পর্যন্ত ঢুকে থাকে। অর্থাৎ রিয়ারি যেটা বলছেন যে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত ভূমিরূপ যত বেশি উঁচু তার নিচের যে অংশটা যেটা অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে রয়েছে, সেই অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে তত গভীরে আছে। অর্থাৎ পর্বত আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে সবথেকে উঁচু ভূমিরূপ। তো যে কারণেতে পর্বতের যে নিম্নাংশ আছে, সেই নিম্নাংশটা অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে তত বেশি ঢুকে আছে। তো এইভাবেই হচ্ছে এই পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূত্বকীয় মানে অংশ যেগুলো আছে, এগুলো তাদের উচ্চতার যে ভারসাম্যটা আছে, সমস্থিতিক ভারসাম্যটা বজায় রাখছে। আর এক্ষেত্রে যেটা উদাহরণ হিসেবেতে যেটা বলা হয়, সেটা হচ্ছে এই বরফ বা হিমশৈল। আমরা জানি যে হিমশৈলের ১/১০ অংশ ভেসে থাকে জলের উপরেতে। মানে একটা হিমশৈলের ১ অংশই আমরা হচ্ছে জলের উপরে ভেসে থাকতে দেখি, বাকি ১০ অংশ হচ্ছে জলের নিচে থাকে। এবং এইভাবেই হচ্ছে জলের উপরেতে এই ভাসমানতার নিয়ম অনুযায়ী হিমশৈলটা ভেসে থাকে। অর্থাৎ আর নিচের যে অংশটা ডুবে থাকে দেখো মানে এক অংশ তো ভেসে থাকছে তাহলে ৯ অংশ হচ্ছে জলের নিচে ডুবে থাকবে। তো ঠিক তেমনভাবেই এয়ারি বলছেন যে পর্বত, মালভূমি, সমভূমি এই হিমশৈলের ন্যায় আনুপাতিক হারে উচ্চতা ও গভীরতা অনুযায়ী অবস্থান করছে। অর্থাৎ এই যে ভূত্বকীয় যে খণ্ডগুলো সমুদ্রপৃষ্ঠের যত উপরে অবস্থান করবে আনুপাতিকভাবে এই ৯-১০ ভাগ অংশ তত গভীরে ডুবে থাকবে। এবার দেখো এখানেতে কয়েকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানেতে সমুদ্রপৃষ্ঠের একটা ব্যাপার আছে যেটা নিয়ে তোমরা কনফিউজড হতে পারো যে একবার অ্যাস্তনোস্ফিয়ার বলছি, একবার জল বলছি, একবার সমুদ্রপৃষ্ঠ বলছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। দেখো আমাদের যে ভূত্বক আছে পৃথিবীর, এই ভূত্বক হচ্ছে ২ টো অংশে বিভক্ত। একটা হচ্ছে সিয়াল অর্থাৎ মহাদেশীয় অংশ, একটা হচ্ছে সিয়াল, আরেকটা হচ্ছে সীমা। তো এই যে সীমা যেটা আছে ধরো এই সীমা হচ্ছে মহাসাগরীয় অংশ। এবারেতে এই ভূত্বকটা অ্যাস্তনোস্ফিয়ারের উপরেতে আমাদের রয়েছে। অ্যাস্তনোস্ফিয়ার কোনটা? অ্যাস্তনোস্ফিয়ার হচ্ছে গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশটা। এটাকে আমরা অ্যাস্তনোস্ফিয়ার হিসেবে চিনি। তো এই সিয়াল সীমা অর্থাৎ ভূত্বক হচ্ছে পৃথিবীর অ্যাস্তনোস্ফিয়ারের উপরেতে ভেসে আছে। ক্লিয়ার? এবারেতে দেখো এই যে আমাদের যে সমস্ত মানে ভূত্বকীয় যে অংশ যেগুলো রয়েছে, যেমন ধরো যে ভূমিরূপগুলো যেগুলো রয়েছে, পর্বত, মালভূমি, সমভূমি এগুলো হচ্ছে আমাদের ভূত্বকের একেকটা অংশ। এবার এতে এই যে পর্বত, মালভূমি, সমভূমি এই যে ভূমিরূপগুলো এগুলোর উচ্চতা মাপা হয় কোথা থেকে? গড় সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতাটা মাপা হয়ে থাকে। আমাদের যে মহাসাগরীয় যে অংশ যে সমুদ্র আছে সেটাও তো মহাদেশীয় মানে মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ এই মানে সীমার অংশ সেটাও কিন্তু অ্যাস্তনোস্ফিয়ারের উপরেই ভেসে আছে। সবটাই অ্যাস্তনোস্ফিয়ারের উপরে ভেসে আছে। কিন্তু পর্বত, মালভূমি, সমভূমির মতন যে ভূমিরূপগুলো আছে সেগুলোর উচ্চতা যখন আমরা পরিমাপ করি তখন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে সেটা পরিমাপ করি। তো সেইজন্যে আমাদের এইখানেতে সমুদ্রপৃষ্ঠের ব্যাপারটা আসছে। অর্থাৎ গড় সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের পর্বতের যে উচ্চতাটাকে আমরা মাপি। তো পর্বতের যে উচ্চতাটাকে আমরা দেখি, ধরো হিমালয় পর্বতকে যদি আমরা দেখি, তো হিমালয় পর্বতের যে অংশটা আমরা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে দেখছি, অর্থাৎ গড় সমুদ্র পৃষ্ঠের উপরেতে যেটা দেখছি, সেটা হচ্ছে ১ ভাগ অংশ এয়ারির মতে। আর হিমালয় পর্বতের বাকি ৯ ভাগ অংশ কোথায়? ৯ ভাগ অংশ হচ্ছে অ্যাস্থানোস্ফিয়ারের মধ্যে রয়েছে। এবং এইভাবেই হচ্ছে হিমালয় পর্বত
বা বাকি অন্যান্য যে সমস্ত ভূমিরূপ যেগুলো রয়েছে, সেগুলো তাদের এই সমস্থিতিক ভারসাম্যটাকে রক্ষা করছে। তাহলে এইটা হচ্ছে এআরির মতামত। এখানেতে এআরি এই আ মানে সমঘনত্ব মানে এআরি যেটা ধরে নিয়েছেন ১ম এতে সেটা হচ্ছে যে এই যে পর্বত মালভূমির সমভূমির যে মানে যে ভূত্বকীয় যে অংশগুলো আছে সেগুলো একই ঘনত্বের। যেহেতু এগুলো ভূত্বকীয় অংশ, সিয়ালের অংশ, এজন্য এগুলোর আ ঘনত্ব হচ্ছে একই। তো সেইজন্যে কাঠের টুকরোটা এখানেতে প্রসঙ্গটা নিয়ে আসা হয় যে একই কাঠের তৈরি ৩ টে টুকরোকে আমরা নিলাম এবং জলের মধ্যে যদি ভাসিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে তাদের যে উচ্চতাটা থাকে সেই উচ্চতাটা হচ্ছে যে ভেসে থাকে সেখানেতে দেখতে পাবো যে যে অংশটা ওপরেতে ভেসে আছে তার থেকে আরো বেশি অংশ হচ্ছে জলের নিচেতে মানে রয়েছে এবং সেইভাবেই হচ্ছে এর ভারসাম্যটা বজায় থাকে। এবং যেটা বরফের উদাহরণ দিয়েও হিমশৈলের উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। তাহলে তোমরা এটা জানবে যে, যে সমস্ত মানে যেরকম ধরো এই পর্বত সবথেকে উঁচু ভূমিরূপ। পর্বতের যে অংশটা আমরা গড় সমুদ্র পৃষ্ঠের উপরেতে দেখতে পাই, সেটা হচ্ছে ১ ভাগ অংশ। তো পর্বতের তাহলে বাকি যে ৯ ভাগ অংশ সেটা কোথায় আছে? সেটা আছে হচ্ছে asthenosphere এর মধ্যে ডুবে। এইটা। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের হিমালয় পর্বতের উচ্চতা কত? ৮,৮৪৮ মিটার হচ্ছে আমাদের হিমালয় পর্বতের উচ্চতা রয়েছে। এটা আমরা জানি। তো এইটা হচ্ছে হিমালয় পর্বতের ১ ভাগ অংশ। এটা আমরা দেখতে পাচ্ছি গড় সমুদ্রপৃষ্ঠের উপরে। তো এই হিমালয় পর্বতের বাকি ৯ ভাগ যে অংশটা আছে সেটা কোথায়? সেটা asthenosphere এর মধ্যে রয়েছে এবং এই ৮,৮৪৮ মিটারকে যদি আমরা ৯ দিয়ে গুণ করি তাহলে যে মাপটা আমরা পাবো সেই যে অংশটা আছে, সেই যে দৈর্ঘ্যটা ততটা হচ্ছে রয়েছে আমার asthenosphere এর মধ্যে। তো এইভাবে হচ্ছে এআরই তার সমস্থিতির তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন। এবারেতে আসি হচ্ছে তোমার প্র্যাটের বিষয়টাতে। প্র্যাট কি বলছেন দেখো। আচ্ছা তার আগে দেখো এখানেতে এই ছবিটাও রয়েছে। এই ছবিটা তোমরা দেখলে খুব ভালো করে আরো বুঝতে পারবে। দেখো এখানেতেও আমি একটু বলে দিই। তো দেখো এই যেটা আমি একটু আগে তোমাদের এঁকে দেখাচ্ছিলাম সেটাই এটা। দেখো এই পর্বত, মালভূমি এবং সমভূমি রয়েছে। এই যে এবং দেখো এখানেতে সিয়াল আম দিয়ে বোঝানো হয়েছে এবং এর যে ঘনত্ব আছে সেই ঘনত্বটাও এখানে লেখা হয়েছে। এবং দেখো এআরির মতে এআরি যেটা বলছে দেখো যে ভূমিরূপ যত বেশি উঁচু তার গভীরতাটা asthenosphere এর মধ্যে বা নিচেতে তার গভীরতাটা তত বেশি থাকবে এবং সেইভাবেই সে সমস্থিতিক ভারসাম্যটা বজায় রাখবে। তো আচ্ছা এবারেতে আসি দেখো হচ্ছে প্র্যাটের মতামতে। প্র্যাট কি বলছেন দেখো। প্র্যাট যেটা বলছেন এই তিনি বলছেন যে এই যে ভূত্বকীয় যে খণ্ডগুলো ভূত্বকীয় খণ্ড বলতে পর্বত, মালভূমি, সমভূমির যে অংশগুলো এগুলোকে। মানে এনারা যখন সমস্থিতি মতামতটিকে যখন ব্যাখ্যা করেছেন তখন ভূত্বকীয় যে মেইন যে অংশ যেগুলো রয়েছে এই পর্বত, মালভূমি, সমভূমি এগুলোকে একেকটা খণ্ড হিসেবে একেকটা স্তম্ভ বা পিলার হিসেবে এনারা কল্পনা করেছেন এবং সেইভাবে ব্যাখ্যা করেছেন। তো দেখো এই যে ভূত্বকীয় যে খণ্ডগুলি অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমির এই যে খণ্ড যেগুলো রয়েছে এদের ঘনত্বের পার্থক্যের উপরে ভিত্তি করে সমস্থিতির বিষয়ে তার মতবাদটি দেন। তো দেখো এআরই কিন্তু ভাসমানতার তত্ত্বের উপরে ভিত্তি করে ভেসে থাকার তত্ত্বের উপরে ভিত্তি করে হচ্ছে উনি দিয়েছেন। ল অফ ফ্লোটেশন এর উপরে। কিন্তু আমাদের এই প্র্যাট দিচ্ছেন ঘনত্বের পার্থক্যের উপরেতে ভিত্তি করে। অর্থাৎ ভূত্বকীয় খণ্ডগুলোর মধ্যে ঘনত্বের পার্থক্যের দরুন তারা বা তাদের যে সমস্থিতিগত ভারসাম্যটা বজায় থাকে। আর এক্ষেত্রে প্র্যাট একটি তলের কথা এনেছেন যেটা এআরই বলেননি। সেটা হচ্ছে এই যে আচ্ছা তার আগে বলে দিই মানে এই যে তলটা যেটাকে উনি প্রতিবিধান তল যেটাকে বলেছেন সেটা আমি পরে আসছি ব্যাপারটাতে। তো এই প্র্যাটের তত্ত্বটি দেখো এই প্রতিবিধানের নিয়ম অর্থাৎ যেহেতু একটা তল উনি কল্পনা করেছেন প্রতিবিধান তল এবং সেই তলের উপরেতেই ভিত্তি করে এই ল অফ কম্পেনসেশন যেটাকে বলা হচ্ছে এই ল অফ কম্পেনসেশন বা প্রতিবিধানের যে নিয়ম আছে এই নিয়মের উপরেতে প্রতিষ্ঠিত। অর্থাৎ এই প্রতিবিধানের নিয়ম অনুযায়ী এই বিভিন্ন আ ঘনত্বের ভূত্বকীয় যে খণ্ডগুলো আছে অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি তারা তাদের সমস্থিতিক ভারসাম্যটা বজায় রাখছে। তো দেখো এবারেতে প্র্যাট যেটা বলছেন দেখো যে এই যে প্র্যাটের মতে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূত্বকীয় যে স্তম্ভগুলো আছে যে খণ্ডগুলো রয়েছে এগুলোর ঘনত্ব সমান নয়। এয়ারই কিন্তু সমঘনত্বের কথা বলেছিলেন। যেহেতু মহাদেশীয় অংশ সেইজন্যে সমঘনত্বের কথাই উনি বলেছেন। কিন্তু প্র্যাটের ক্ষেত্রে উনি বলছেন যে না এগুলো সমঘনত্বের নয়। পর্বত যে শিলা দিয়ে তৈরি তার ঘনত্ব একরকম। মালভূমি যে শিলা দিয়ে তৈরি তার ঘনত্ব একরকম। সমভূমি যে শিলা দিয়ে তৈরি তার ঘনত্ব একরকম। অর্থাৎ এই ভূত্বকীয় যে অংশগুলো রয়েছে
এগুলো যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থগুলোর ঘনত্ব আলাদা, আলাদা। অর্থাৎ ঘনত্ব সমান নয়। এবং তিনি মনে করেন যে ভূত্বকের নিচে এমন একটি তল আছে যেখানে অনুভূমিক দিকে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ সেখানে সমান চাপ প্রয়োগ করে। আর এই তলকে প্র্যাট প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন বলেছেন। আর এটা এই লর উপরেতেই, এই নিয়মের উপরেতেই প্র্যাট তার সমস্থিতির তত্ত্বটিকে দাঁড় করিয়েছেন। এবার দেখো প্র্যাট যেটা বলছে, প্র্যাট একটা তলকে কল্পনা করে নিয়েছে যে ভূত্বকের এই যে এইখানটাতে প্র্যাট একটি এমন একটা তলকে কল্পনা করেছেন যেটাকে উনি হচ্ছে এই লেভেল অফ কম্পেনসেশন বলছেন। ঠিক আছে? লেভেল আমি সংক্ষেপে লিখলাম, এলওসি লিখলাম। লেভেল অফ কম্পেনসেশন উনি বলছেন এই তলটাকে। এবারেতে এই যে কম্পেনসেশন যে তলটা আছে, এই কম্পেনসেশন এর উপরেতে, এই লেভেল অফ কম্পেনসেশন এর উপরেতেই সমস্ত ভূত্বকীয় যে সমস্ত ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি মতন যে ভূমিরূপ যেগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে অবস্থান করবে। এর নিচে কিছু হবে না। অর্থাৎ এই যে লেভেল অফ কম্পেনসেশন রয়েছে, এই কম্পেনসেশন যেটা মানে প্রতিবিধান তলের নিচেতে কোনো ভূত্বকীয় অংশ, কোনো মানে ভূমিরূপের কোনো অংশ এর নিচেতে যাবে না। যা হবে এর উপর থেকে। যা কিছু উচ্চতা, যা কিছু সমস্ত কিছু এই লেভেল অফ কম্পেনসেশন এর উপর থেকে হবে। অর্থাৎ প্রতিবিধান তলের নিচেতে কিছু থাকবে না। কোনো ভূত্বকীয় অংশ থাকবে না। তো এইটা প্র্যাটের মূল বক্তব্য। অর্থাৎ প্র্যাটের মতে দেখো এই ভূত্বকীয় যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভগুলো এই প্রতিবিধান তলেতে সমান চাপ প্রয়োগ করলেও তাদের ঘনত্বের পার্থক্যের জন্য গড় সমুদ্রপৃষ্ঠের উপরেতে স্তম্ভগুলির উচ্চতার তারতম্য ঘটবে। অর্থাৎ এই যে তলটা আছে, এই তলের উপরেতে এই ভূত্বকীয় যে স্তম্ভগুলো রয়েছে, এই স্তম্ভগুলো হচ্ছে চাপ প্রয়োগ করবে, সমান চাপ প্রয়োগ করবে। এবারেতে এবারেতে তাহলে উচ্চতাটা কিভাবে হবে? উচ্চতাটা হবে হচ্ছে যে এই স্তম্ভগুলোর ঘনত্ব অনুযায়ী এই উচ্চতাটা ডিপেন্ড করবে। অর্থাৎ কে কত বেশি উঁচু হবে বা নিচু হবে সেটা নির্ধারণ করবে এই পথটার ঘনত্ব। এইটা। তো অর্থাৎ দেখো তারপরেতে প্র্যাট বলছেন যে বেশি ঘনত্বের বা ভারী পদার্থ যেগুলো, সেই স্তম্ভের তুলনায় কম ঘনত্বের বা হালকা পদার্থ গঠিত স্তম্ভের উচ্চতা বেশি হবে। অর্থাৎ প্র্যাটের মতে যেটা বলছে যে মানে ভূত্বকীয় অংশ, মানে যে এই পর্বত, মালভূমি, যে সমভূমি যেগুলো রয়েছে, এগুলোর এগুলোর মধ্যে যে সবথেকে বেশি হালকা হবে, যার ঘনত্ব সবথেকে বেশি হালকা হবে, সে সবথেকে উঁচু হবে। এক্ষেত্রে দেখতে গেলে কি হচ্ছে? পর্বত আমাদের সবথেকে উঁচু। পর্বত হচ্ছে সবথেকে হালকা। মানে পর্বত যে শিলা দিয়ে তৈরি, সেই শিলার ঘনত্ব কম। সেই তুলনায় মালভূমি, এই তুলনায় হচ্ছে মালভূমি আ তুলনামূলকভাবে পর্বতের থেকে কম নিচুতে মানে উচ্চতাটা কম। যে কারণেতে মালভূমির শিলা তুলনামূলকভাবে ভারী পর্বতের থেকে। সেইজন্য তার উচ্চতাটা কম। আর সমভূমি যেটা রয়েছে, সমভূমির উচ্চতা আরো কম। তো সমভূমির উচ্চতা আরো কম হওয়ার দরুন কি হচ্ছে? পর্বত, মালভূমি থেকে সমভূমি আরো নিচু। তো যে কারণে সমভূমির যে ঘনত্ব আছে সেটা বেশি। আর সবার শেষেতে যে সামুদ্রিক যে ভূত্বক যেটা রয়েছে বা সামুদ্রিক যে অংশ যেটা রয়েছে সেটা আরো বেশি ভারী। শিলা দিয়ে তৈরি, ঘনত্ব আরো বেশি ভারী হওয়ার জন্য বাকি যে ভূমিরূপ যেগুলো রয়েছে সেই ভূমিরূপের থেকে এটা আরো বেশি নিচুতে অবস্থান করছে। তো এইরকমভাবে হচ্ছে প্র্যাট হচ্ছে যেটা বলছেন যে এইভাবেই সমস্থিতিক ভারসাম্যটা বজায় থাকছে। এই প্রতিবিধান তলের উপরেতে ঘনত্ব অনুযায়ী বিভিন্ন ভূত্বকীয় অংশগুলো তাদের উচ্চতাকে বজায় রাখছে। এবং দেখো যে এই পর্বতের যে শিলাস্তর এর ঘনত্ব কম বলে এর উচ্চতা বেশি। আর মালভূমি, সমভূমি বা সামুদ্রিক যে তলদেশের ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে বলে উচ্চতা ক্রমশ কমে যায়। যেটা আমি তোমাদেরকে এক্ষুনি ব্যাখ্যা করে বোঝালাম আরকি। তো তোমরা এটা মনে রাখবে যে প্র্যাটের সমস্থিতি মতবাদের ক্ষেত্রে এইটা। প্র্যাট ঘনত্বের সাহায্যে কম্পেনসেশন, লেভেল অফ কম্পেনসেশন এর সাহায্যে তার সমস্থিতির ব্যাখ্যাটা উনি দিয়েছেন। এবার দেখো এখানে যে ছবিটা যেটা রয়েছে, এই ছবিটা দেখলেও তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এইটা দেখো প্র্যাটের প্রতিবিধান, এই যে প্রতিবিধান তলটা হচ্ছে এইটা। এই যে, এই যে অংশ যেটা রয়েছে এই অংশটা হচ্ছে প্রতিবিধান তল। এবারেতে দেখো এখানেতে যে সমস্ত এই যে স্তম্ভগুলোর মাধ্যমেতে ভূমিরূপগুলোকে দেখানো হয়েছে, সমভূমি, মালভূমি এবং পর্বত। যেটা বললাম যে পর্বত সবথেকে উঁচুতে আছে, তার মানে পর্বতের শিলার ঘনত্ব সবথেকে কম, পর্বত হালকা। যে কারণেতে প্রতিবিধান তল থেকে পর্বতের উচ্চতা হচ্ছে সবথেকে বেশি। তারপর দেখো যে মালভূমি আছে,
এই মালভূমির উচ্চতা কি হচ্ছে? মালভূমির উচ্চতা পর্বতের থেকে কম। তো বলা যায় যে পর্বতের থেকে মালভূমির শিলার ঘনত্ব কম আ বে বেশি। কম নয় সরি, বেশি। তো যে কারণেতে মালভূমির উচ্চতাটা তুলনামূলকভাবে কম। তারপরে দেখো মালভূমির থেকে সমভূমির ঘনত্ব আরো বেশি। যে কারণেতে সমভূমির উচ্চতা মালভূমি বা পর্বতের থেকে আরো কম। অর্থাৎ আস্তে, আস্তে দেখো এই উচ্চতাটা আস্তে, আস্তে কমে আসছে। এবং সবশেষে দেখো যে সামুদ্রিক যে অংশ যেটা রয়েছে, সামুদ্রিক যে তল যেটা রয়েছে, তার যে শিলার যে ঘনত্ব আছে সেই ঘনত্ব সবথেকে বেশি। তো যে কারণেতে পর্বত, মালভূমি, সমভূমির থেকে সামুদ্রিক অংশ আরো বেশি নিচুতে অবস্থান করে থাকে। কিন্তু যে যেখানেই করুক না কেন দেখো এই যে সামুদ্রিক এই যে ভূমিরূপের যে এই যে অংশ যেগুলো রয়েছে দেখো, এই অংশগুলো সবই কিন্তু এই প্রতিবিধান তলের উপরেতেই তাদের ঘনত্ব অনুযায়ী অবস্থান করছে। কোনো অবস্থাতেই প্রতিবিধান তলের নিচেতে এই স্তম্ভগুলোর কোনো অংশ যাচ্ছে না। এটা প্যাট বলছে। যা কিছু হবে প্রতিবিধানের উপরেতেই হবে। এই হচ্ছে সমস্থিতির ব্যাখ্যা, যেখানেতে এয়ারি এবং প্যাট তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সমস্থিতিকে ব্যাখ্যা দিয়েছেন। আশা করি আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের এই বিষয়টিকে বোঝাতে পেরেছি। আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।